আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আমাদের সাথে আছে আমি সাকলাইন রাসেল। শুরুতেই সংবাদ শুরু। দেশে করোনায় একদিনে রেকর্ড 247 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত 15,192 জন, কবরস্থানে স্বজনদের আহাজারি। রাজধানী হাসপাতালে বাড়ছে করোনা রোগী, চরম আইসিইউ সংকট, নতুন 4,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কঠোর লকডাউনের চতুর্থ দিনের সড়কে যান চলাচল বেড়েছে, নগরী প্রবেশ মুখে মানুষের চাপ, হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে দিনমজুর, ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা, কেনা দামেও চামড়া নিচ্ছে না আড়তদাররা। শুনলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভি সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। এবার পুরো খবর। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 247 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 15,192 জন। দেশে প্রথমবারের মতো একদিনে 15,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হলো। এদিন নমুনা পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি, 50,952 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.82%। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত 19 জুলাই 231 জনের, আর একদিনে সর্বোচ্চ 13,768 জনের করোনা শনাক্ত হয়েছিল গত 12 জুলাই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 11,79,827 জন, আর মৃত্যু হয়েছে 19,521 জনের। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 72 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 61 জন এবং খুলনা বিভাগে 46 জন, বাকিরা অন্য বিভাগের। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর সারি। না ফেরার দেশে চলে যাওয়াদের স্বজনদের কান্নায় ভারী বাতাস। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন কবরস্থানে প্রিয়জনের মাগফিরাতের জন্য ছুটে আসেন স্বজনরা। অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার কাছে প্রিয়জনের নাজাত আর শোক সইবার প্রার্থনা জানান। রফিকুল ইসলামের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। এমন মৃত্যু দেখেনি কেউ কোনোদিন। দেশের আনাচে কানাচে প্রতিদিনই কান্নার রোল। গেল বছরের মার্চ মাস থেকে এক মুহূর্তের জন্য ফুসরত মেলেনি দাফন কাজের সাথে সম্পৃক্তদের। করোনার ছোবলে প্রাণ হারানো কবরের তালিকা লম্বা হচ্ছে প্রতিদিনই। মহামারী করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছে 19,000-এরও বেশি মানুষ, যার মধ্যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন করা হয়েছে 1,400 জনকে। আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমার যেই সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন দেখে বলল যে সাসপেক্টেড কোভিড। জুম্মার সময় মারা গেছে। আমরা 3 ভাই বোনের মধ্যেও বড় ছিল। কত ছিল? ওর বয়স 33 বছরের, চাকরি করতো, সাংবাদিক ছিল। শুরুতে করোনায় মৃতদের দাফনে স্বজনদের পাশে পাওয়া না গেলেও এখন বদলেছে সে অবস্থা। সিমটমটা আসলে আমরা বুঝতে পারি নাই, চিকিৎসার সাথে সাথে আর কি নিয়ে গেলাম বাংলাদেশ মেডিকেলে। এফোর্ট দিতে পারতেছিলাম না আমরা, পরে আর কি ইয়াটিয়া করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। চিরনিদ্রায় শায়িত প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনায় ছুটে আসছেন স্বজনরা। জুম্মার পরে আব্বা আমার কবরটা জিয়ারত করে, তারপরে মাঝে মাঝে মিসিং হয়। প্রতিদিনই তো আসলে ডিজিএইচএস যখন আসে দেখি 200 জন 210 জন, চিন্তায় থাকে। বাট কখনো ভাবিনি যে সেটা আমার পরিবারের উপর দিয়ে আসবে আর কি। মহামারী করোনা কেড়ে নিয়েছে প্রবীণ, যুবা, এমনকি সতেজ তরুণদেরও। একে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন বেঁচে থাকা আপনজনরা। গত 31 বছর আমি আর আমার ভাই একই বিছানায় ঘুমিয়েছি। আমার বাবা চুপচাপ হয়ে গেছেন, প্রচণ্ড ভেঙে পড়েছেন। আমার মা, ছোট বোন। বলার মতো না, ও যে এই অবস্থায় চলে যাবে। চেষ্টা করতেছি সেই শোক থেকে কিভাবে নিজেদেরকে রিকভার করা যায়। বন্ধু কিংবা ভাই, মা বাবা অথবা আদরের বোন কিংবা প্রিয় দাদু শুয়ে আছেন, তাই তো সময় পেলেই ছুটে আসেন এখানে। নাজাত কামনায় চোখের পানিতে ভাসায় দু চোখ। যার বাবা মা চলে যায় সেই একমাত্র ফিল করতে পারে। যাদের বাবা মা থাকে না তারাই বুঝতে পারে যে তাদের জীবনে কি হয়। বুকটা আসলে হাহাকার ছিল। এই একমাত্র জিত। আমার মা অনেক কান্নাকাটি করছে, ওনাকে বুঝিয়েছি। মৃত্যু মানুষের চূড়ান্ত পরিণতি হলেও এমন মৃত্যু কাম্য নয় কারোই। বুঝি না, মনে করছি যে চলে আসবে,
সুস্থ হয়ে তাড়াতাড়ি বাসে চলে আসে। আল্লাহ যাতে সবাইকে জান্নাতবাসী করুক। সারিতে সারিতে খুঁড়ে রাখা এই গোরগুলো অপেক্ষা করছে করোনায় মৃতদের দাফনের জন্য। সংক্রমণ যেভাবে বাড়ছে কে জানে, তাতে হয়তো এই গোরটি চিরস্থায়ী ঠিকানা হতে পারে আপনার কিংবা আমার। করোনার সংক্রমণ শুরুতে মৃতের সংখ্যা 1-এর ঘর থাকলেও বেশ কিছুদিন থেকে 3-এর ঘর আর ছাড়ছি না। প্রায় 20,000-এর ঘর ছুঁই করছে না ফেরার দেশে চলে যাওয়াদের সংখ্যা। কে জানে এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে, কবেই বা দূর হবে করোনার এই সংকটকাল। তবে স্বজনদের সাথে দেশবাসীরও প্রার্থনা, যারা চলে গেছেন স্রষ্টার সান্নিধ্যে তাদের রুহের মাগফিরাত। মাহবুব সৈকত, মাই টিভি, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। ঈদের পর রাজধানীর হাসপাতালে ফের বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর চাপ। আর এসব রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। আর বেশিরভাগ রোগী আসছেন সংকটাপূর্ণ অবস্থায়। আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না প্রায় সব হাসপাতালে। এমন অবস্থায় করোনা থেকে বাঁচতে ভিড় বাড়ছে টিকা কেন্দ্রে। বিস্তারিত ডেনি দ্রঙের রিপোর্টে। অ্যাম্বুলেন্সে থাকা এই রোগীর শারীরিক অবস্থা খুবই সংকটপূর্ণ। এক মুহূর্তও অক্সিজেনের অভাব তার জন্য ছিল বেশ বিপজ্জনক। রাজধানীর 2টি হাসপাতাল ঘুরে ভাগ্যক্রমে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে আইসিইউ বেড খালি পেয়ে স্বজনরা তাকে নিয়ে আসেন এখানে। আইসিইউ সংকট করোনা মহামারীতে কত বড় সমস্যা তা সময়ের সাথে সাথে আরও দৃশ্যমান। ট্রাই করছি কমিউনিটিলায় পাই নাই, এখানে পাইছি। কমিউনিটিলা তো করছি, আরেকটা কি যেন আছে বড় হসপিটাল গভর্নমেন্ট মুগদা, না প্রাইভেট হসপিটালে তো সিট নেই বলতে গেলে, সরকারিতেও নেই। যারাই পেশেন্টটা শিফট করে আর কি, সিট মনে করেন কনফার্ম না করে শিফট করে না। সংশ্লিষ্টরা বলছেন নতুন রোগীদের অধিকাংশই ঢাকার বাইরের এবং প্রায় সবাইকে নিয়ে আসা হয় সংকটপূর্ণ অবস্থায়, যার ফলে চাপ কমছে না আইসিইউ বেডের। কালকে খুবই ক্রাইসিস ছিল আমাদের, কালকে 206 জনের বেশি হয়ে গিয়েছিল। অনেক পেশেন্ট কিন্তু আমার এসডিউতে আছে যারা কিন্তু লাইনে আছে, তো যার ফলে হবে কি আমরা ন্যাচারালি তারা তো খুব ক্রাইসিস আছে, তাদেরকে কিন্তু আমরা আইসিইউতে নিয়ে যাব, কারণ আমার বেড ফাঁকা আছে, আমি তো নিচে রাখবো না, ও নিয়ে গেলেই তো ভরে যাচ্ছে, যার ফলে খুব বেশি আসলে স্কোপ থাকে না। এমন প্রেক্ষাপটে এখন সবাই ঝুঁকছেন ভ্যাকসিনের প্রতি। রাজধানীতে অর্ধশত কেন্দ্রে চলছে করোনার টিকাদান কার্যক্রম। আর কেন্দ্রগুলোতে সবসময় চাপ টিকা নিতে আসা মানুষের। গতকালকে আসতে আসতে লেট হয়ে গেছে, তারপরে টিকা দেওয়া অফ করে দিছে। হ্যাঁ, আজকে আসতে বলছে। আর এরা ভিতরে কি লোক কি কম নেয় কিনা, আমরা তো অনেকক্ষণ যাবত দাঁড়ানো। আগামীকালকে ডেট, এই জন্য আগামীকালকে ডেট, আজকে নিতে আসছিলাম। করোনা থেকে বাঁচতে টিকা নেওয়াকে খুবই জরুরি বলেও মনে করছেন অনেকে। প্রত্যেক মুহূর্তে একটা শঙ্কায় ছিলাম যে কখন কি হয় না হয়। এখন অ্যাটলিস্ট নিজের মনে হবে যে না, আমি মোটামুটি সেফ আছি। পরেরটা নেওয়ার পর হয়তো আরও কনফিডেন্স ফিল করব। অনেক স্টুডেন্টের এনআইডি কার্ড নাই, তারা কি করবে? এটা একটা সমাধান তো হওয়া দরকার। আমার ছেলে ছিল। রাজধানীর কেন্দ্রগুলোতে দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মানুষ না মানায় বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, এরই মধ্যে হাসপাতালের 90% বেডেই রোগী ভর্তি রয়েছে। শীঘ্রই 4000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিধিনিষেধের মধ্যে কলকারখানাগুলো চালু রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা নেই বলেও জানান তিনি। মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে কঠোর লকডাউন নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যে আমাদের এই সংক্রমণ কমানোর জন্য একটা ব্রেক প্রয়োজন, এবং ব্রেকটার জন্য এইটাই হচ্ছে উপযুক্ত আমাদের কৌশল, সেটা হচ্ছে আপনার এই স্বাস্থ্যবিধি যেটা আছে বিধিনিষেধটা। তো সেক্ষেত্রে এটা যাতে করে কার্যকরীভাবে হয়, এই কয়দিন
এবং সেটা 5ই আগস্ট পর্যন্ত কার্যকরীভাবে করার একটা নির্দেশনা আছে। তিনি জানান, অযৌক্তিক কারণে কেউ বের হলে তাকেই আইনের সম্মুখীন হতে হচ্ছে। যদি কেউ আইন আমাদের এই বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কেউ খুলে থাকে, সেটা আমরা করছি, সেটা পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোর সক্ষমতার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের 3-4 দিন চলছে, কিন্তু রাস্তাঘাটে যেভাবে মানুষ চলাফেরা করছে, যেভাবে গাড়ি চলাচলা করছে, আমরা তাতে খুবই দুঃখিত। তারা লকডাউন ব্রেক করতেছে এবং তারা নিজেদের ক্ষতি করতেছে। আপনারা জানেন, প্রত্যেকটা রাষ্ট্রেরই সক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, সকল ক্ষেত্রেই। হাসপাতালেও সীমাবদ্ধতা আপনারা জানেন আছে। 90% সিট প্রায় অলরেডি বুকড হয়ে গেছে, রুগী আছে সেখানে। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যতদূর পারি করে যাব। ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হচ্ছে জানিয়ে নতুন 4000 ডাক্তার নিয়োগ দেওয়ার কথা জানান জাহিদ মালেক। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল বাড়লেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। তবে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে রয়েছে ঢাকামুখী মানুষের ভিড়। গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ির চাপ আর মানুষের চলাচলে সামাল দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। রাজধানীর প্রধান সড়কগুলো অনেকটা যানবাহন ও মানুষের চাপমুক্ত থাকলেও ভিন্ন চিত্র রাজধানীর প্রবেশদ্বারগুলোতে। এই চিত্র রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুরের। সকাল থেকেই ছিল যানবাহন ও মানুষের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। অনেকেই নানা অজুহাতে প্রবেশ করছেন রাজধানীতে। আমার আব্বু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য দেখতে যেতেছি। কোথা থেকে আসছে? আমরা আসছি গাজীপুর থেকে, যাব পিজি হাসপাতালে। মিরপুর হাসপাতালে। আমি কিশোরগঞ্জ থেকে আইছি। আমার বোন জামাই মারা গেছে তো। কোন জায়গা থেকে আসছেন? আমরা থাকি ঢাকা ক্যান্টনমেন্ট। আসছেন কোথা? আসছি চৌরাস্তা থেকে। কিসের চাকরি করেন? এমব্রয়ডারি সার্টিফিকেট। এমব্রয়ডারি। তোমার ফ্যাক্টরি কি খুলছে? না, বন্ধ, সব বন্ধ। এখন আমরা হসপিটালে যাচ্ছি। জীবিকার তাগিদে অনেকে পায়ে হেঁটে আসছেন রাজধানীতে। পেটে ভাত নাই, গেছে বছর লকডাউনে 2 মাস কাম করি নাই, 1 টাকা সাহায্য পাইনি সরকার থেকে। আমাদের অফিস বন্ধ, কিছু দোকানপাট আমাদের খোলা আছে, এই জন্য কিছু সার্ভিস দিতে। কি কাজ ওখানে? কনস্ট্রাকশন কাজ। কনস্ট্রাকশন। আপনি কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। সড়কে চলাচল করা সব ধরনের যানবাহন চেক করেছে পুলিশ। অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। গাড়ি নিয়ে আসতেছে, গাড়িতে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। গাড়িতে যারা আসে ওরা মূলত এয়ারপোর্টের যাত্রী, অথবা টিকা দিতে আসতেছে, অথবা হসপিটালে আসতেছে। আর যারা পায়ে হাঁটে আসতেছে, পায়ে হাঁটেও অনেক লোক আসতেছে। তাদেরকে আমরা মাস্ক না থাকলে আমরা ধরি, সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বা ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে আমরা এটা করি, জরিমানা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। লকডাউন উপেক্ষা করে 14 দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকে দেখা দিয়েছে উভয়মুখী যাত্রী ও যানবাহনের চাপ। ভোর থেকে ফেরিতে কাদাকাদি করে যাত্রী ও যানবাহন পারাপার হয়। আগের 3 দিনের তুলনায় সোমবার যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ চোখে পড়ার মতো। ঢাকামুখী ব্যক্তিগত প্রাইভেট কার সহ ঘাট এলাকায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে পরিবহন সংকটে ঢাকামুখী যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অপরিকল্পিত লকডাউন জনজীবনকে বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ঘোষিত প্রণোদনা টাকা প্রকৃত অসহায়দের না দিয়ে দলীয় লোকদের দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভার্চুয়াল এক আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে শুধুমাত্র একটি কারণে, যে এর মাধ্যমে দুর্নীতির লক্ষ্যে
তারা এটা করেছে। তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে। যে অপরিকল্পিত লকডাউন এবং সমস্ত ব্যবস্থা নিচ্ছে, হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই, এই যে একটা অবস্থা সৃষ্টি করেছে। কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে দিনাজপুরের ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। শহরের রামনগর চামড়া মার্কেটে কোনো আড়তদার কেনা দামেও নিচ্ছেন না চামড়া। ব্যবসায়ীরা বলছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের পাওনা বাকি থাকায় এবার চামড়া কিনতে পারছেন না তারা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তর চামড়ার বাজার দিনাজপুরের রামনগরে বেচাকেনা হলেও দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। গরুর প্রতিটি চামড়া গড়ে 200 থেকে 400 টাকায় সংগ্রহ করলেও আড়তে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। গরুর চামড়া বিক্রি হচ্ছে বড় আড়িয়া যেটা, সেটা 5 হইতে 600 টাকা, এর উপরে কোনো দাম হচ্ছে না। এবং গাইয়ের মাল বিক্রি হচ্ছে 1.5 হতে 200 টাকা। খাসির চামড়া বিক্রি হচ্ছে 10 টাকা পিস। চামড়া আনছি 135 গ্রাম, দাম করে 200-250 টাকা করে। আমার ভ্যান ভাড়ায় এসে না, এটার উপরেই মনে করেন যে সংসার নির্ভর। আর আমরা মহাজনরা পেমেন্ট মানে মহাজনরা আমাদেরকে পেমেন্ট ঠিক মতন দেয় না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আমরা গতবার এরকম চামড়া নিয়ে আসছি, কিছু সিন্ডিকেটের মাধ্যমে আমরা কিছু ন্যায্য মূল্য পাই না। খাসির চামড়া আনছি, কিন্তু আমরা আনছি কম নম্বর থেকে 10 টাকা করে বলছি, কিন্তু ভ্যান ভাড়া তো আমাদের লাগবে 100 টাকা, বাকি টাকা আমরা কোথা থেকে পাবো? হালকা পাতলা কিছু ব্যবসা চলছে আর কি। এদিকে আড়তদাররা বলছে এবারও ট্যানারি ব্যবসায়ীদের কাছে বিগত বছরে বকেয়া পাওনা রয়েছে, তাই চলতি মৌসুমে ব্যবসা করতে হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে। টাকা সংকটে আছি, তারপরে অনেক মহাজন ঝরে গেছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা জোগাড় করে আবার সরকারের নির্ধারিত দামে আমরা মাল খরিদ করতেছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার দৃষ্টির আড়ালে। রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আর কবরস্থানের সম্মান ও ভাবগাম্ভীর্য দিনকে দিন ভুলণ্ঠিত হচ্ছে। প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল আর বখাটের পদচারণায় অতিষ্ঠ স্মৃতিসৌধ দেখতে আসা সাধারণ মানুষ। পাশাপাশি চলে অসামাজিক কার্যকলাপ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালের পর্বে এবারের বিষয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় বখাটের উৎপাত। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। শুধুমাত্র 14 ডিসেম্বর এলেই বাঙালি জাতি স্মরণ করে 71-এর শহীদ বুদ্ধিজীবীদের কথা। যেখানে ঘুমিয়ে রয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানরা, তাই তো ফুলে ফুলে ভরে যায় রায়েরবাজার বৌদ্ধভূমির আঙিনা। দিবসটি পার হলেই পাল্টে যায় রূপ, পরিণত হয় এক শ্রেণীর বিবেকহীন মানুষের আড্ডার কেন্দ্রবিন্দুতে। না, এটা আসলে ঠিক না, তো আমরা বুঝতে পারি না। এই জন্য তো সবাই সিগারেট খায়, সবাই ঘুরতে আসে, তা আমরা ঘুরতে আসলাম। ঘুরে সরকার যে এত রিকোয়েস্ট করতেছে, তারপরে কিন্তু তারা মনে হয় যে বিনোদনের জন্য বের হয়েছে। আমরা যারা হারিয়েছি আমরা বুঝতেছি আসলে কতটা বেদনার। আজকে আমরা বাবার কবর আমাকে সে দোয়া করতে হচ্ছে, কারণ তাকে আমি করোনায় হারিয়েছি। তো আমার মতো অনেকেই হারিয়েছে, আসলে তাদের বোঝা উচিত যে যাদের চলে গেছে তারাই বুঝে। সঠিক পরিচর্যা আর তদারকি না থাকায় এখানে চলে শ্রদ্ধাহীনতার সংস্কৃতি। ওই দিক দিয়ে ভাঙ্গা আছে অনেক, ওই ভাঙ্গা দিয়ে আসে। তারপরেও আমরা এদের ভিতরে টহলে আসছি, এখন ওনাদেরকে ওইগুলো বের করার জন্যই ভিতরে আমাদের আসা। আর বৌদ্ধভূমি কবরস্থানে চলে প্রকাশ্যে ধূমপান সহ নানা অসামাজিক কার্যকলাপ। নির্জনে এই স্থানে দিনে দুপুরে ঘটে ছিনতাইয়ের ঘটনাও। বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে অনেক কিশোর গ্যাং আছে, ওরা অস্ত্র ঢাকে, রান্দাও ঢাকে, মাঝে মধ্যে চিন্তাই করে, এবং ওপেনে নেশা হয়, নেশা বিক্রি হয় এখানে। কিশোর গ্যাং যারা ওরা এগুলা করে, তো এগুলা ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা যদি দৃষ্টি আকর্ষণ করে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণ করে এর নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং তার পার্শ্বস্থ কবরস্থান বখাটেদের আড্ডাস্থলে পরিণত হবে অথবা অসামাজিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হবে, এটা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত ধিক্কারজনক। আমরা বিশ্বাস করি স্থানীয় কর্তৃপক্ষ, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং আইন কানুন রক্ষাকারী সংস্থা জরুরি ভিত্তিতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশীদারিত্বের এই জায়গাগুলোর যথাযথ ভাবগাম্ভীর্য রক্ষা করার চেষ্টা করবেন। স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষায় সব রকমের উদ্যোগের কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সেলিম রেজা। আমরা এই জায়গাটির পবিত্রতা রক্ষা করতে বদ্ধপরিকর। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে সেখানে যারা এই জায়গাটির ভাবগাম্ভীর্য নষ্ট করবে
তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ আর কবরস্থানের ভাবগম্ভীর্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। আর তা না হলে অশ্রদ্ধার বিশ্বাস পেয়ে ছড়িয়ে পড়বে বিষাক্ত সংস্কৃতি, এমনকি তরুণ প্রজন্মের মাঝেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনে রেকর্ড 247 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত 15,192 জন, কবরস্থানের স্বজনদের আহাজারি। রাজধানীর হাসপাতালে বাড়ছে করোনা রোগী, চরম আইসিইউর সংকট, নতুন 4,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কঠোর লকডাউনের চতুর্থ দিনে সড়কে যান চলাচল বেড়েছে, নগরীর প্রবেশ মুখে মানুষের চাপ, হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে দিনাজপুরের ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা, কেনা দামেও চামড়া নিচ্ছে না আড়তদাররা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।